আসসালামু আলাইকুম সবাইকে। প্রিভিয়াস ক্লাসে আমরা এসি ইনহিবিটর নিয়ে কিছু কথা বলেছিলাম, কিন্তু একটা টপিক নিয়ে কথা বলতে আমি ভুলে গেছি, সেটাকে আমি এখন নিয়ে আসবো। সেটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশনস। কিছু পার্টিকুলার কন্ডিশনে আমরা কোনোভাবেই এসিই ইনহিবিটর ইউজ করতে পারবো না। সেই কন্ট্রা ইন্ডিকেশনগুলো আমাদেরকে অবশ্যই খুব ক্লিয়ারভাবে জানতে হবে। সো হোয়াট আর দ্য কন্ট্রা ইন্ডিকেশনস? সো সবার আগে যেটা মাথায় আসবে আমাদের সেটা হচ্ছে রেনোভাস্কুলার ডিজিজ। রেনোভাস্কুলার ডিজিজ। সো রেনোভাস্কুলার ডিজিজ কারা কারা আছে? দেখা যাচ্ছে যে আমরা কিছু কন্ডিশন বলি না, লাইক রেনাল আর্টারি স্টেনোসিস। রেনাল আর্টারি স্টেনোসিস। সো এখানে কিন্তু দেখা যায় পেশেন্ট হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। এখানে পেশেন্টের যদি আমরা আলট্রাসাউন্ড করি, অথবা আমরা দেখবো যে একটা কিডনি একটু সাইজে ছোট হয়ে আছে, বা আমরা যদি আমরা যদি ম্যাগনেটিক রেজোনেন্স অ্যানজিওগ্রাম করি, এমআরএ করি বা সিটিএ করি, দেখবো যে রেনাল আর্টারি এখানে স্টেনোসড হয়ে আছে। পেশেন্টের ফ্ল্যাশ পালমোনারি এডেমা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। সো এই ধরনের পেশেন্টকে কোনোভাবে এসি ইনহিবিটর দেওয়া যাবে না। এখানে সিনারি এরকম হতে পারে, কোনো একটা পেশেন্টের রেনাল আর্টারি স্টেনোসিস হয়তো বা ইনিশিয়ালি ডায়াগনোসিস হয় না, ব্লাড প্রেশার বেশি, সেটা ডায়াগনোসিস হয়েছে। সো এসি ইনহিবিটর দেওয়া হয়েছে, দেওয়ার পরে পেশেন্ট আরও খারাপ হয়ে গেছে, ব্লাড প্রেশার আরও বেড়ে গেছে, এবং পেশেন্ট দেখা যাচ্ছে পালমোনারি এডেমা ডেভেলপ করে হসপিটালে ভর্তি হয়ে গেছে। সো এরকম একটা সিনারিও থাকতে পারে। সো তাহলে রেনাল আর্টারি স্টেনোসিস থাকলে কোনোভাবেই আমরা এসি ইনহিবিটর দিতে পারবো না, বা যদি দেওয়া হয় এটা বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। সো রেনোভাস্কুলার ডিজিজে কোনোভাবে এসি ইনহিবিটর আমরা দিব না। আর কোন কোন জায়গায় আমাদেরকে কন্ট্রা ইন্ডিকেট করা হয়? প্রেগন্যান্ট লেডিকে কোনোভাবেই এসি ইনহিবিটর আমরা দিব না। যদি সে ব্রেস্ট ফিডিং হয় তাহলেও দিব না। ব্রেস্ট ফিডিং, তাহলে ব্রেস্ট ফিডিং উইমেন, তাদেরকেও আমরা এসি ইনহিবিটর আসলে দিব না। সো এইগুলো হচ্ছে আমাদের কিছু কমন সাইড ইফেক্টস। আচ্ছা, আর কিছু কন্ট্রা ইন্ডিকেশনস, আরও কিছু জায়গা আছে যেখানে আমরা এসি ইনহিবিটর আসলে দিই না। কী কী জায়গা? যেমন একটা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস। অ্যাওর্টিক স্টেনোসিসের কাহিনীটা কি আসলে? সো অ্যাওর্টিক স্টেনোসিসের মূল সমস্যা হচ্ছে, লাইক এটা যদি আমরা হার্ট চিন্তা করি, সো মনে করি এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল। সো এখান থেকে আমাদের অ্যাওর্টা উঠে আসছে, রাইট? এবং এখানে অ্যাওর্টিক ভালভ স্টেনোসড। সো যখন এরকম অ্যাওর্টিক ভালভ স্টেনোসড হয়েছে, এইখানে দেখা যাচ্ছে এমনি লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড আমাদের অ্যাওর্টা হয়ে যাইতে যথেষ্ট প্রবলেম হচ্ছে। এবং আমরা যদি তখন পেশেন্টকে এসি ইনহিবিটর বা এআরবি যদি দিই, তখন দেখা যাবে পেশেন্টের এখানে ভ্যাসোডাইলেশন হয়ে পেশেন্টের এখানে আলটিমেটলি হাইপোটেনশন হয়ে যাবে। যেমন হাইপোটেনশন হলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এমনিতেই তার অ্যাওর্টা দিয়ে ব্লাড যাইতে প্রবলেম হচ্ছে। আমার যদি এখানে যদি হাইপোটেনশন ডেভেলপ করে, দেখা যাচ্ছে এটা ব্লাড প্রেশার, ডিস্ট্যান্ট অর্গানে ব্লাড সাপ্লাই করার জন্য কিন্তু ব্লাড প্রেশার মেনটেন করা দরকার আছে। সো দেখা যাচ্ছে সেখানে হাইপোটেনশন হলে ডিস্ট্যান্ট অর্গানের পারফিউশন আসলে হ্যাম্পার্ড হয়ে যায়। সো ইট কজেস সাম প্রবলেম। সো এই জন্য অ্যাওর্টিক স্টেনোসিস যদি থাকে, সেখানে আসলে আমরা এসি ইনহিবিটর দিব না, বা এআরবি আমরা অ্যাওর্টিক স্টেনোসিসে দিব না। এরকম কিছু কন্ডিশন আছে যেখানে এরকম কিছু ড্রাগ দেওয়া যাবে না, আমরা সবসময় বলি। যেমন কোনো পেশেন্টে যদি HOCM থাকে, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, সেখানে কিন্তু কোনোভাবেই আমরা ভ্যাসোডাইলেটর দিব না। ভ্যাসোডাইলেটর কোনো এজেন্ট আমরা দিতে পারবো না। ঠিক একইভাবে এরকম অ্যাওর্টিক স্টেনোসিস যদি থাকে, সেখানেও আমরা আসলে এসি ইনহিবিটর আসলে দিব না। সো দিস আর দ্য থিংস। আরেকটা যেটা, পটাশিয়াম লেভেল যদি 5-এর বেশি থাকে, তাহলে একজন স্পেশালিস্টের সাথে কনসার্ন করে নিতে হবে। সো দিস আর দ্য কনসিডারেশনস দ্যাট উই মাস্ট কিপ ইন মাইন্ড। সো এই ছিল মোটামুটি আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।